আমন্ত্রণ জাগো টিভি সংবাদে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। ইহুদিবাদীদের ঘুমাতে দেব না, হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি। সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাৎ, যুক্তরাজ্যের চাপে টিউলিপ সরে দাঁড়ানোর আহ্বান। ইসরায়েলে গেল 16,000 ভারতীয় শ্রমিক কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। যদিও ভারতীয় গণমাধ্যমকে বিশ্বাস করার কোনো অবকাশ নেই, তারপরও বাংলাদেশের জনগণ নিঃসন্দেহে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাবে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। পাকিস্তানে হাতফ 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যার সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ 2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। তারা সাফ জানিয়ে দিয়েছে, গাজায় যতদিন শিশুদের হত্যা করা হবে ঠিক ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেয়া হবে না। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়, হুথি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন। সেখানে ইসরায়েলিদের সতর্ক করেন তিনি। সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে। আল আসাদ এক্সে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন, যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায়। গত 2 সপ্তাহ ধরে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে হুথিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের। সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়, যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীরে ভূপাতিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হুথিরা গত বছরে ইসরায়েলে 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টি ড্রোন নিক্ষেপ করেছে। বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেয়া হয়। 27 ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যস্থলে ইসরায়েলের বিমান হামলায় 6 জন নিহত হয়েছেন বলে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন। হামলায় নিজে নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান তিনি। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। আর হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সাপ্লাই দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এই কৌশল গ্রহণ করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্যে মিত্রগোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি সেটি ওই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে একটি প্রতিরোধ অক্ষের অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আসাদ সরকার শুরু থেকেই হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলোর অন্যতম উদ্দেশ্য হল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্র ভান্ডার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্কো। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। এক পাশে মধ্যসাগর, অন্য পাশে ইরাক, উত্তরাংশ জুড়ে তুরস্কের অবস্থান। ইসরায়েল, লেবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলে মধ্যপ্রাচ্যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই দেশটি। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি। বাশার আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। ব্রিটেনে দুর্নীতি বিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির ট্রেজারি সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিবারকে 400 কোটি পাউন্ড আত্মসাতে তিনি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আছে। রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। দুর্নীতি বিরোধী কার্যালয়ে ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন দেখাশোনা করেন টিউলিপ। কিন্তু এই অফিস ইউক্রেন যুদ্ধে রোসাটমের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানি এবং ব্যক্তি বিশেষের কমপক্ষে 45টি আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেল। এতে বলা হয়, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তদন্তও শুরু করেছে তারা। এক্ষেত্রে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা করার কথা টিউলিপের। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার দায়ে টিউলিপকে দুর্নীতি বিরোধী কার্যালয়ের দায়িত্ব থেকে অপসারণের জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় হোম অ্যাফেয়ার্সের মুখপাত্র ম্যাট ভিকার্স। তিনি বলেছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দুর্নীতি বিরোধী সকল কর্মকাণ্ড থেকে টিউলিপকে প্রত্যাহার করে নিতে হবে, কেননা টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কে স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি। ইসরায়েলের বীর ইয়াকভ শহরে একটি নির্মাণ সাইটে কাজ করছেন রাজু নিশাত।
সুরক্ষা বেল্ট, হেলমেট ও বুট পরে তিনি বিল্ডিংয়ের একটি অংশ তৈরি করছেন। নিশাদের মতো আরও অনেক ভারতীয় শ্রমিক এখন ইসরায়েলের নির্মাণ খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল লক্ষাধিক ফিলিস্তিনি শ্রমিকের প্রবেশ নিষিদ্ধ করে। এতে দেশটির নির্মাণ খাতে যে শূন্যতা দেখা দেয় সেটাই পূরণ করছে ভারতীয় শ্রমিকরা। উত্তরপ্রদেশের বাসিন্দা 35 বছর বয়সী নিশাদ জানান, ইসরায়েলে কাজ করে তার দেশের তুলনায় 3 গুণ বেশি আয় করা সম্ভব। তিনি বলেন, আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছি এবং আমার পরিবারের জন্য অর্থপূর্ণ কিছু করার পরিকল্পনা করছি। নিশাদ ছাড়াও আরো অনেক ভারতীয় শ্রমিক এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। গত 1 বছরে প্রায় 16,000 ভারতীয় শ্রমিক ইসরায়েলে প্রবেশ করেছেন এবং আরও শ্রমিক পাঠানোর পরিকল্পনা চলছে। ইসরায়েলের নির্মাণ খাতে আগে ফিলিস্তিনি শ্রমিকরা প্রধান ভূমিকা পালন করলেও বর্তমানে তাদের স্থান দখল করেছে ভারতীয় শ্রমিকরা। মূলত ভারতে কর্মসংস্থানের ঘাটতি এবং ইসরায়েলের উচ্চ আয়ের সম্ভাবনা ভারতীয় শ্রমিকদের আকর্ষণ করছে। দিল্লি ভিত্তিক ডায়নামিক স্টাফিং সার্ভিসেসের চেয়ারম্যান সামির খোসলা বলেন, আমরা এরই মধ্যে 3,500 ভারতীয় শ্রমিক পাঠিয়েছি এবং আরো 10,000 শ্রমিক পাঠানোর পরিকল্পনা করছি। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা অনুযায়ী যুদ্ধপূর্ব সময়ে দেশটির নির্মাণ খাতে অন্তত 80,000 ফিলিস্তিনি শ্রমিক কাজ করতেন। বর্তমানে সেখানে বিদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 30,000, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার 100 বছর বয়সে মারা গেছেন। তার ফাউন্ডেশন কার্টার সেন্টার তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে। স্থানীয় সময় রোববার তিনি জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষায় জিমি কার্টার ছিলেন অসাধারণ এক নেতা। এক সময়ের চীনা বাদাম কৃষক কার্টার ইতিহাসের যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি দিন বেঁচে ছিলেন। গত অক্টোবরেই তিনি 100তম জন্মদিন উদযাপন করেন। জিমি কার্টার যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হিসেবে 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি। জিমি ক্যান্সারের জন্য চিকিৎসা নিচ্ছিলেন এবং গত 19 মাস হাসপাতালেই ছিলেন। জেমস আর্ল কার্টার জুনিয়র 1924 সালের 1 অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেইন্সে জন্মগ্রহণ করেছিলেন। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে তিনিই বড়। তার বাবা পারিবারিক ব্যবসা হিসেবে বাদাম চাষ করতেন আর তার মা লিলিয়ান ছিলেন একজন নার্স। অপরদিকে বাইডেন হোয়াইট হাউসের এক ঘোষণায় বলেছেন, আমি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার জুনিয়রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ওই দিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি বিশ্বের জনগণকে এই শোকাবহ দিনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ। ইহুদিবাদীদের ঘুমাতে দেব না, হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি। সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। পরমাণু প্রকল্পে অর্থ আত্মসাৎ, যুক্তরাজ্যের চাপে টিউলিপ, সরে দাঁড়ানোর আহ্বান। ইসরায়েলে গেল 16,000 ভারতীয় শ্রমিক কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।